আচ্ছা, প্রায় ৪ দিন পর ভিডিও। মাঝখানে একটু ব্যস্ত ছিলাম, বাইরে ছিলাম। সেই কারণে কালকের যে ম্যাচটা স্পেশালি একটা অসাধারণ কামব্যাক হয়েছে। মানে এটা শুধুমাত্র যে মোহামেডান স্পোর্টিংয়ের জন্য একটা বিরাট বড় কামব্যাক না, আমি বলব যে আইএসএলে আমি যতদিন ধরে যা ম্যাচ দেখেছি সেখানে ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাকস এভার সেটা কিন্তু এই ম্যাচটা হয়ে থাকবে। যে ইনজুরি টাইমে গিয়ে 90 মিনিটসের পর ইনজুরি টাইম, এবং শুধুমাত্র ইনজুরি টাইম না, যখন ইনজুরি টাইমটা প্রায় শেষের দিকে চলে যাচ্ছে ঠিক সেই সময়ে গিয়ে একটা টিম কামব্যাক করছে, একটা টিম একদম ফাইনাল মোমেন্ট অফ দি ফাইট করছে। এবং অবশ্যই এই টিমটাতে অনেক আমরা নেগেটিভিটি দেখতে পাচ্ছি, অনেক নিউজ সামনে আসছে। কারণ গত কয়েকদিনে যে বিষয়টা সব থেকে বেশি ব্লো করেছে, যে প্লেয়াররা মানে রীতিমতো প্রতিবাদ জানিয়ে প্র্যাকটিস সেশন অবধি অফ করে দিয়েছিল, প্র্যাকটিসে অবধি নামেনি। রিজন সবার জানা, সেটা নতুন করে বলার কিছু না। তো এত কিছু প্রবলেমের পর, এবং অবশ্যই গতবারে আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এইবারে যে স্টার্টটা দরকার ছিল বা যে অ্যাকচুয়ালি রিদিমটা দরকার ছিল সেটা মোহামেডান স্পোর্টিংয়ের নেই। কিন্তু তারপরেও এই যে একটা ডেডিকেশন, লাস্ট 4টে ম্যাচ আনবিটিন, 3টে ড্র, একটা উইন, এইরকম কামব্যাক, বেঙ্গালুরুর মাঠে গিয়ে বেঙ্গালুরুকে হারানো, তো সামহাও মোহামেডান স্পোর্টিং ফিরে আসছে বা ফিরে আসার একটা তাগিদ দেখাচ্ছে। কিন্তু স্পেশালি যদি কালকের ম্যাচটা শেষের ওই কিছু মিনিটস নিয়ে বলি, তাহলে যে জিনিসটা বারবার অন্তত মুখ থেকে বেরিয়ে আসছিল যে ফ্যান্টাস্টিক, ট্রিমেন্ডাস, মাস্টার ক্লাস। এবং আমি বাইরে ছিলাম, ট্রাভেল করছিলাম যখন আমি ম্যাচটা দেখছিলাম, বাড়িতে বসেও খেলাটা দেখিনি, বাট ওই মুমেন্টটা না সিরিয়াসলি মনে রাখার মতো। যে অলমোস্ট যখন টিম ম্যাচ হেরে গেছে, এবং কালকের ম্যাচটা তো মোহামেডান স্পোর্টিংয়ে জেতা ম্যাচ। কারণ প্রথমে পেনাল্টি, অবশ্যই কাসিমভ আগের ম্যাচ অসাধারণ একটা ফ্রিকিক থেকে গোল করার পর কালকে এক্সপেকটেশন ছিল যে পেনাল্টি থেকে গোল হবে, হয়নি। সেখানে পেনাল্টি ও মিস করেছে, গোলকিপার সেভ করেছে, সো ক্রেডিট গোজ টু গোলকিপার। এবং তারপর পোস্টে বল লেগেছে, বারে বল টাচ হয়ে বেরিয়েছে, ওপেন চান্স মিস করেছে মোহামেডান স্পোর্টিং। তো সব জায়গাতে মোহামেডান স্পোর্টিংয়ের লাক কালকে কাজ করছিল না। ঘরের মাঠে তোমার লাক যদি এগেনস্টে চলে যায়, সো ইউ ক্যান নট ডু এনিথিং। কিন্তু হ্যাঁ, একটা কথা রয়েছে যে শেষ অবধি হালটা ছাড়তে নেই, সেটা কালকে মোহামেডান স্পোর্টিংয়ের প্লেয়াররা দেখিয়েছে। এবং আমার মনে হয় যে কালকে জাস্ট একটা চেঞ্জ, কোথাও যে মোমেন্টাম চলছিল, চেন্নাই যে এক পেশে একটা সময় খেলা ধরে নিয়েছিল, সেটা অনেকটা বদলে গেল। সেই চেঞ্জটা হচ্ছে মনভীর সিং। মনভীর সিং সাইনি, তার আলাদা করে পরিচিতির জন্য আমি দেখছিলাম যে জার্সির পেছনের আগে অবধি মনভীর সিং লেখা থাকতো, সাইনিটা অ্যাড করেছে। সো কোথাও সিনিয়র মনভীর সিং আর জুনিয়র মনভীর সিংয়ের মধ্যে ডিফারেন্সটা খোঁজার জন্য। বাট হ্যাঁ, এই প্লেয়ারটাও উঠবে আস্তে আস্তে যদি মোমেন্টাম ধরে রাখতে পারে। স্পিড রয়েছে, ভালো অ্যাকিউরেসি রয়েছে, শট ভালো নিতে পারে। অলরেডি আমরা লাস্ট সিজনে ওকে নর্থ ইস্টের হয়ে কিছু ভালো ম্যাচে খেলতে দেখেছি, ভালো পারফরমেন্স করতে দেখেছি। এবং কালকের ম্যাচটা স্পেশালি হয়তো রেমসাঙ্গা শেষ মুহূর্ত অব্দি অ্যাটাক জারি রেখেছিল ওই ওই টাইমটাতে, যেখানে অলরেডি তোমার টিম একটা পেনাল্টি মিস করে ফেলেছে, ওই টাইমটাতে নার্ভকে শক্ত রেখে পেনাল্টিটা কনভার্ট করা, আমার মনে হয় যে সেই কারণে হয়তো ওকে ম্যান অফ দ্য ম্যাচটা দেওয়া হয়েছে। বাট আমার কাছে কোথাও পার্সোনালি এই ম্যাচটাতে যদি কেউ প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়ে থাকে, ম্যান অফ দ্য মুভমেন্টস হয়ে থাকে, তাহলে সেটা মনভীর সিং। যে জায়গা থেকে ও ম্যাচটাকে অ্যাকচুয়ালি ঘুরিয়ে দিল, যে জায়গা থেকে পুরো ভাগ্যটাকে পরিবর্তন করে দিল কালকে ম্যাচের, সেটা কিন্তু দেখবার মতো। এবং মোহামেডান স্পোর্টিং হয়তো আগামী যে কটা ম্যাচ রয়েছে ভালো খেলে সিজনটা শেষ করতে চাইবে। কারণ অফ দ্য ফিল্ডে যা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে যা হচ্ছে, ক্লাব লেভেলে যা হচ্ছে, একদমই অনভিপ্রেত, একদমই অনভিপ্রেত। এটা হওয়াটা কাম্য নয়। যে টিমটা লাস্ট সিজন আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে, যে টিমটা প্রমোটেড হয়ে রীতিমতো মেরিটের ভিত্তিতে আইএসএল খেলতে এসেছে, এবং যাদের প্রমিস রয়েছে, এই কোচটা এত লিমিটেড রিসোর্সেসের মধ্যে সেইভাবে কোনো হাইফাই ফরেন প্লেয়ার নেই। ফ্লোরেন্ট ওগিয়েরের মতো একটা ভালো প্লেয়ার এসেছে, বাকি প্রায় প্রত্যেকেই ধরতে গেলে যে খুবই মধ্যম মানের, এবং আইএসএলে ওদের থেকে অনেক বেটার প্লেয়াররা রয়েছে। এবং ডিফেন্সের ক্ষেত্রে প্লেয়ার চোট পেয়ে বেরিয়ে গেছে, ফরওয়ার্ডের প্লেয়ার চোট পেয়ে বেরিয়ে গেছে। সেইভাবে যারা কোথাও টার্গেটেড ভালো ফরেনার ছিল, ক্লিক করছে না, বিশেষ করে অ্যালেক্সিস গোমেজ বা ফ্র্যাঙ্কা ক্লিক করছে না। কিন্তু তারপরেও লিমিটেড রিসোর্স নিয়ে ইয়াং ইন্ডিয়ান প্লেয়ারদেরকে নিয়ে, অনভিজ্ঞ কিছু প্লেয়ার যাদের হয়তো এতটা হাই লেভেলে নিজেদেরকে মেলে ধরার মতো সেই এক্সপিরিয়েন্সটা নেই, তারপরেও যে কাজটা আন্দ্রে চেরনিসভ, তার সাথে মেহরাজউদ্দিন ওয়াডু, অ্যান্ড স্পেশালি আমি বলবো যে মিঠুদার কথা, মানে দীপেন্দু বিশ্বাসের কথা, যে কাজ করে যাচ্ছে, সেটা কোথাও আলটিমেট প্লেয়াররা কিন্তু পে করার চেষ্টা করছে। যদি অ্যাডমিনিস্ট্রেশনের লেভেলটা ঠিকঠাক থাকে, যদি স্পন্সর বা ইনভেস্টারদের লেভেলটা ঠিকঠাক থাকে, এই টিমটা আরও বেটার খেলবে।
আরও বেটার প্লেয়ারের দরকার রয়েছে, আরও ভালো বিদেশি প্লেয়ারের দরকার রয়েছে, বাট যে ডেডিকেশন কালকে শো করতে পেরেছে, কারণ মোহামেডান স্পোর্টিংয়ের এগেনস্টেও বহু ডিসিশন গেছে, রেফারিং ব্লান্ডার হয়েছে, ভুলভাল ডিসিশন চলে গেছে, যার কারণে মোহামেডান স্পোর্টিংকে ড্র থাকা ম্যাচ হারতে হয়েছে, এমনকি উইনিং পজিশন থেকে পয়েন্ট নষ্ট করেছে, সব কিছু হয়েছে, কিন্তু তারপরেও এই টিমটা ডেডিকেশনটাকে লস করেনি, কোথাও একটা জায়গাতে ফোকাস থেকেছে। এবং চেরনিসভ তিনি জানেন যে আমার যা লিমিটেড রিসোর্স রয়েছে সেটা নিয়েই কাজ করতে হবে, এবার সেটা নিয়ে তিনি কাজ করার চেষ্টা করছেন, সেটা নিয়ে কাজ করতে গিয়ে তিনি বাধা পাচ্ছেন, বাট তারপরেও তিনি কোথাও আলটিমেট মোহামেডান স্পোর্টিংয়ের নামের প্রতি যে সুবিচার সেটা করতে পারছেন বা করতে চাইছেন অন্ততপক্ষে প্রতিটা ম্যাচে। তার স্ট্র্যাটেজি দেখলে, তার ফরমেশন দেখলে, তার অ্যাটাকিং মাইন্ডটা দেখলে, তার শেষ অবধি প্লেয়ারদেরকে কন্টিনিউয়াসলি চিয়ার আপ করাটা দেখলে বুঝতে পারা যায়। তো এই টিমটা আরও বেটার কিছু ডিজার্ভ করে, এই টিমটা বেটার কিছু ডিজার্ভ করে, শুধুমাত্র যা কিছু ব্যাকডোরে হচ্ছে সেটা মিটে যাক, আবারও আর্জি থাকবে। বেশ কয়েক মাস আগে একটা আর্জি করেছিলাম যে এই জিনিস মোহামেডান স্পোর্টিংয়ের সাথে চলতে পারে না, যখন ইনভেস্টার থাকবে কি থাকবে না, আইএসএলের টিমটা নামবে কি নামবে না, এই নিয়ে বিরাট একটা প্রশ্নের সামনে ফ্যানরা দাঁড়িয়ে গেছিলো। তো কালকে এই ম্যাচটা নিয়ে কথা বলতে পারলে আমি খুব হ্যাপি হতাম, ভালো লাগতো, বাট সরি টু সে হয়ে ওঠেনি আজকে, সেই কারণে এটা নিয়ে একটু সময় দিলাম। এর পরের যে বিষয়টা বলা রয়েছে সেটা অবশ্যই ইস্টবেঙ্গলের ক্ষেত্রে দুটো বিষয় শেয়ার করা রয়েছে। এক হচ্ছে নতুন প্লেয়ার রিচার্ড সেলিস এসেই নাকি ইনজোর্ড হয়েছে, তার একটা গ্রোইনে পেন হয়েছে, সেই কারণে প্রথম দিন ট্রেনিংয়ের পর দ্বিতীয় দিন তাকে আর ট্রেনিংয়ে দেখা যায়নি। এবার তৎক্ষণাৎ যখন প্রবলেমটা ধরা পড়েছে সঙ্গে সঙ্গে শোনা গেছে তাকে স্ক্যানের জন্য পাঠানো হয়েছিল, এবং সেই স্ক্যান রিপোর্ট যা এসেছে সেটা একদমই টেনশন করার মতো না, বাট সেটা যে যা সিজনটা বাকি রয়েছে বা যা ভাইটাল টাইমটা ইস্টবেঙ্গলে বাকি রয়েছে সেখানেও যে অস্কার ব্রুজো বা ম্যানেজমেন্ট খুব হ্যাপি হতে পারবে, খুব হোপফুল থাকতে পারবে এরকমও না। হয়তো আগামী কয়েকদিনের মধ্যে তার ব্যথা কেটে যাবে, সে হয়তো ফিরে আসবে, ট্রেনিং হয়তো কাল পরশু থেকে স্টার্ট করে দেবে, দু একদিনের তাকে রেস্ট দেওয়া হয়েছে, কিন্তু এটা মাঠে নামার পর, যখন মাঠে নামবে, যখন কম্পিটিটিভ ফুটবলটা খেলবে, তখন যে এই ব্যথাটা আরও বড় আকারে ধরা না দেবে, আরও প্রবলেম তাকে ফেস না করাবে, তার কিন্তু কোনো রকম গ্যারেন্টি থাকছে না। এবার এখানে কিছু প্রশ্ন অলরেডি রেজ হতে শুরু করেছে। প্লেয়ার সবাই ভালো থাকুক, ভালো খেলুক, এটা প্রত্যেকেই চায়, সবাই চাইবে। কোনো প্লেয়ার যদি মানে খুব খারাপ, খুবই একদম পাতি প্লেয়ারও হয়, তাও আমরা কেউই কোনো দিনও চাই না যে একটা প্লেয়ারের ইঞ্জুরি হোক, কারণ একটা প্লেয়ারের ইঞ্জুরি হওয়া মানে তার কেরিয়ারের ক্ষতি, তার ফ্যামিলির ক্ষতি, একটা লস, ক্লাবের, প্লেয়ারের, সবার লস হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় প্রশ্ন যে প্লেয়ার ফিট না আনফিট, তাই সেটা জানার জন্য বা তার যা মেডিকেল হিস্ট্রিজ রয়েছে সেটা চেক করার জন্য বর্তমানে অনেক হাই লেভেলের মেডিকেল টেস্ট হয়। সেই মেডিকেল টেস্টকে এই প্লেয়ারের ক্ষেত্রে হয়েছিল, যদি হয়ে থাকে তাহলে কিছু একটা প্রবলেম তো তখন ধরা পড়বে। সেটা কি ধরা পড়েছিল? যদি ধরা পড়ে থাকে তাহলে কি সেটাকে ইগনোর করে এই প্লেয়ারের সিগনেচার হয়েছে শুধুমাত্র তাড়াহুড়ো করে একটা প্লেয়ারকে নিয়ে আসতে হবে? তাহলে কি সেই পারপাসে কিছু গাফিলতি থেকে গেছে? যদি সেরকম কিছু হয়ে থাকে তাহলে আমি বলবো যে সেটা ইস্টবেঙ্গলের জন্য একদমই ঠিক হলো না। আর যদি দেখা যায় যে হ্যাঁ এটা একটা সাময়িক প্রবলেম, হয়তো জেট ল্যাগ জার্নি, এটা সেটা, নতুন ফিল্ড, নতুন গ্রাস, অনেক কিছু, নতুন এনভায়রনমেন্ট, সব কিছু হয়েছে, সেখানে কোথাও হয়তো দু একদিনে ওর একটু প্রবলেম হয়েছে, খুবই সাময়িক একটা ব্যাপার, খুবই ইগনোরেবল একটা ব্যাপার। যখন মাঠে নামবে তখন দেখবে অনেকে কম্পেয়ার করছে ব্রাইটের মতো কোয়ালিটি, ব্রাইটের কথা মনে পড়ে যাচ্ছে, বা কেউ বলছে যে আলাদিন আজারি অ্যাকচুয়ালি যে ধরনের খেলাটা খেলছে সেই রকম খেলা রিচার্ড সেলিসের মতো প্লেয়ার এই খেলাটা খেলতে পারে। যদি সেই পারফরমেন্সটা দিতে পারে তখন এই সমস্ত কিছু জল্পনা কল্পনা এগুলো ধুলোই মিশে যাবে। কিন্তু যা আপাতত লাস্ট এক দুদিনে হয়েছে সেটার প্রেক্ষিতে এটাই বলার যে যখন রিক্রুটমেন্ট হয়েছিল, যখন সিগনেচার হয়েছিল, তখন কি সমস্ত ক্রাইটেরিয়া ম্যাচ করে চেকিংয়ের পর সিগনেচার হয়েছিল? যদি না হয়ে থাকে তাহলে একদমই অনভিপ্রেত ঘটনা। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে অবশ্যই ইস্টবেঙ্গলের জন্য, যদি এই সিগনেচারটা ক্লিক করে, সেটা ইস্টবেঙ্গলের জন্য ভীষণভাবে দরকার, কারণ আরও একজন প্লেয়ারের এক্সিট হতে পারে, তাকে কোথাও গুড বাই জানানো হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এর মধ্যে বলে রাখা ভালো যে গুরসিমরত সিং গিল, ইন্ডিয়ান ডিফেন্ডার, তাকে ছেড়ে দেওয়া হয়েছে লোনে, দিল্লি এফসিতে যাচ্ছে। এমনিতেও আইএসএল টিমে সেইভাবে সুযোগ করতে পারেনি, খুবই কম গেম টাইম পেয়েছে, খুবই কম, বলার মতো না। সেখানে ওর ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে ইন্ডিয়ান ফুটবলে ওয়ান অফ দ্য স্টার প্লেয়ার্স, তো সেখানে গুরসিমরত সিরিয়াসলি ক্যারিয়ারে কিছু করতে পারলো না। বেঙ্গালুরু, মুম্বাই, মোহনবাগান, ইস্টবেঙ্গল, এমন কোনো ভালো বড় ক্লাব নেই যে ওর আর কেরিয়ারে খেলতে বাকি রয়েছে। তো কোথাও গিয়ে কিন্তু আলটিমেট নিজের সেই যে একটা দেখানোর কিছু সেটা হয়নি। দেখা যায় যদি আই লিগে গিয়ে নিজে কিছু ভালো করতে পারে। এর সাথে আরও একজন ডিফেন্ডার, সেটা যার কথা বলছিলাম যে হেক্টর ইউজতে, তাকে সম্ভবত গুড বাই করা হতে পারে যদি তার পারফেক্ট
ভালো ফিট রিপ্লেসমেন্ট পাওয়া যায়। সেটা আপাতত নাকি চেষ্টা চলছে ক্লাবের অন্দরে, যে একদম দরকার হলে লাস্ট যে 2 সপ্তাহ আর বাকি রয়েছে সেই 2 সপ্তাহকে খুব ভালোভাবে কাজে লাগিয়ে ভালো কোনো ফিট ফরেন প্লেয়ার, এবং অবশ্যই একে ছাড়তে গেলে ওকে আনতে গেলে যেটা ব্যালেন্সের ব্যাপার রয়েছে, টাকা পয়সা সব কিছু সবটা ক্লিক করে গেলে হয়তো হেক্টর হিউজ থেকে ছেড়ে দিয়ে একজন ফিট ভালো ফরেন প্লেয়ার ইস্টবেঙ্গল নিয়ে আসতে পারে। সেই চেষ্টাও কিন্তু আপাতত চলছে বলেই মনে করা হচ্ছে, যদিও এটা এখনও অবধি সেইভাবে কোনো ডেভেলপমেন্ট স্টেজে যায়নি। একদমই এটা নিজেদের মধ্যে ইন্টারনাল বা মিটিং স্তরে রয়েছে বলেই শোনা যাচ্ছে। সেই কারণে কোনো রকম নাম আসেনি। নাম হয়তো আগামী কাল পরশু থেকে কিছু উঠতেও শুরু করে যাবে, বাট আমি জানি না তার মধ্যে কতটা ঠিক বা ভুল কী থাকবে। তবে অবশ্যই যদি কিছু ডেভেলপমেন্ট হয়, যদি কোনো নাম আমি অন্তত রিসিভ করি, সেটা নিয়ে নিশ্চিতভাবেই কথা বলবো। বাট আপাতত এটা পুরোপুরি ফ্রেশ জায়গাতে রয়েছে যে হেক্টর হিউজ থেকে ছাড়া হতে পারে। আবারও বলছি, যদি তার পারফেক্ট রিপ্লেসমেন্ট ইস্টবেঙ্গল খুঁজে পায়। না, এরপরে লাস্ট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা অবশ্যই কালকের ম্যাচটা, মোহনবাগান ভার্সেস জামশেদপুর। অ্যান্ড ইটস গোয়িং টু বি আ ভেরি বিগ অ্যান্ড ভাইটাল ম্যাচ ফর মোহনবাগান অ্যান্ড জামশেদপুর বোথ। এবং মোহনবাগানের ক্ষেত্রে আর্জেন্সি বা রিকোয়ারমেন্টটা যতটা হাই, ঠিক ততটাই কিন্তু জামশেদপুরের জন্য। দেখো, মোহনবাগানের আপাতত যে রিদিমটা চলছে, যে জায়গাতে মোহনবাগান পুরো টিমটা রয়েছে, যেভাবে মোহনবাগান খেলছে, সব দিক থেকে দেখলে দেখা যাবে যে আর সামনের কয়েকটা মাত্র অন্তত 5টা আমি বলছি ম্যাচ রয়েছে। সেই ম্যাচের যত ম্যাক্সিমাম পজিটিভ পয়েন্ট মোহনবাগান কালেক্ট করতে পারবে, ততটা লিগ শিল্ডের কাছাকাছি মোহনবাগান পৌঁছে যায়। উল্টো দিকে জামশেদপুরের টিমটার দিকে যদি একবার তাকানো যায়, তাহলে দেখা যাবে যে এই টিমের যে টোটাল স্ট্রেংথটা রয়েছে, সেই টিমের স্ট্রেংথ যে কোনো বড় টিমের কাছে যদি থাকে, তাহলে কিন্তু তাদের ফ্যানরা একদম খুশি হবে না। কারণ ম্যাক্সিমাম একদমই হয়তো ইয়াং প্লেয়ার, কিছু প্লেয়ার রয়েছে যারা বিভিন্ন আইএসএল টিমে রিজেক্টেড প্লেয়ার, যাদেরকে নিয়ে যারা বড় ক্লাবের ফ্যান বেস তারা খুশি হবে না, বা যারা সাকসেসফুল ক্লাবের ফ্যান বেস তারা খুশি হবে না। কিন্তু তারপরেও খালিদ জামিল যে কাজটা করে দেখাচ্ছেন তার লিমিটেড পাওয়ার নিয়ে, সেটা দেখার মতো। প্লেয়ারদের একটা অন্য লেভেলে ডেডিকেশন রয়েছে, প্লেয়াররা শেষ অবধি ফাইটটা করছে, বড় বড় টিমকে হারিয়েছে, মুম্বাইকে ঘরের মাঠে 3-0 হারিয়ে আসার ক্ষমতা রাখছে, এবং যে জায়গাতে রয়েছে সেখান থেকে একটা ড্র বা একটা উইন ওদেরকে কিন্তু সেকেন্ড স্পটে পৌঁছে দেবে। এবং খুব খুব ভালোভাবে মোহনবাগানকে ধাওয়া করার ক্ষেত্রে বেঙ্গালুরু এবং গোয়া, এই দুটো টিমের সাথে কিন্তু জামশেদপুর খুব স্ট্রংলি রয়েছে। সামনের 5টা ম্যাচ সবার জন্য খুব ভাইটাল। মোহনবাগানের দিকে যদি তাকানো যায়, তাহলে সেখানে বেশ কিছু প্রবলেম কোচের মাথার উপরে রয়েছে। যেমন যখন একটা টিম খুব সাকসেসফুলি এগিয়ে যায়, তখন প্লেয়ার বহু রয়েছে, তাদের মধ্যে একটা কোথাও যদি জিনিস চলে আসে যে আমি হয়ে যাবে, নামলেই আমি জিতে যাব, এই যে একটা কনফিডেন্স বা ওভার কনফিডেন্স যদি এসে যায়, সেটাকে হ্যান্ডেল করা কোচের জন্য খুব টাফ একটা জব। সেকেন্ড যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট এবং পেত্রাতস, গ্রেগ স্টুয়ার্ট অ্যান্ড পেত্রাতস দুজন ক্রিয়েটিভ প্লেয়ার, তারা 100% ফিট না। তারা হয়তো কালকে খেলার জন্য 100% রেডি, কিন্তু 100% তারা ফিট না, এটা একটা প্রবলেম। এবং তার থেকে একটা বড় সমস্যা যে এই দুজন প্লেয়ার না থাকার ফলে যে প্লেয়ারকে দিয়ে অ্যাকচুয়ালি কাজটা চলছিল, যে কিছুটা ক্রিয়েটিভিটি মাঝে রাখছিল, সেটা হচ্ছে সাহাল আব্দুল সামাদ। সেই প্লেয়ারটা ইনজিওর্ড এবং সে জামশেদপুর ট্রাভেল করেনি, তো কালকের ম্যাচের জন্য 0% অ্যাভেলেবেল, কোনোভাবেই তাকে অ্যাভেলেবেল করা যাবে না কালকের ম্যাচের জন্য। তো যা কিছু রয়েছে সেটা দিয়ে মোহনবাগান কোচকে কালকের ম্যাচ বার করতে হবে। এবং আরও একটা বিষয়, যেটা যে কোনো সাকসেসফুলি রান করা টিমের ক্ষেত্রে খুব খুব মানে টাফ টু হ্যান্ডেল হয়, সেটা হচ্ছে প্লেয়ারদের ফ্যাটিগ আসা, প্লেয়ারদের ফিটনেসের সমস্যা আসা, কিছু ক্লান্তি আসা, সেটাকে কন্ট্রোল করা। আপডাউনের মধ্যে দিয়ে চলছে, সব ম্যাচে সমান পারফরমেন্স হচ্ছে না, সেই টিমের ক্ষেত্রে ঠিক আছে। কিন্তু একটা টিম যারা প্রায় পুরোটা সময়ে জুড়ে কোথাও একটা টপ লেভেলে ফুটবলটা খেলছে, সেই টিমের প্লেয়ারদের ফ্যাটিগ আসা বা সেই টিমের প্লেয়ারদের অনেক বেশি করে ক্লান্তি আসাটা খুব স্বাভাবিক। এবং জামশেদপুরে যদি ঘরের মাঠের এবারের রেকর্ড দেখি, খুব ঈর্ষণীয়। মোহনবাগানের পরেই কিন্তু তাদের সবথেকে বেশি পয়েন্ট কালেকশন রয়েছে ঘরের মাঠ থেকে। 8টা ম্যাচের মধ্যে তারা 7টা জিতেছে, একটা মাত্র ম্যাচ তারা হেরেছে। ঘরের মাঠ থেকে তারা 21 পয়েন্ট কালেক্ট করেছে, অ্যাওয়ে ম্যাচ থেকে তারা 6 পয়েন্ট কালেক্ট করেছে। তো বুঝতে পারা যাচ্ছে যে ওদের টোটাল এই 27 পয়েন্টের মধ্যে 80% সেটা কিন্তু ঘরের মাঠ থেকে, অ্যান্ড দ্যাটস হিউজ। তো এটা কোথাও আলাদা করে জামশেদপুরকে কালকের ম্যাচের জন্য স্পেশাল করে রাখবে। কিন্তু মোহনবাগান দে উইল প্লে লাইক আ চ্যাম্পিয়ন টিম। যে খেলাটা অ্যাকচুয়ালি এতদিন ধরে মলিনা দেখিয়ে আসছে, যে স্ট্র্যাটেজি দেখিয়ে আসছে, যে
কঠোর ভাবটা দেখিয়ে আসছে এবং এতগুলো ম্যাচের মধ্যে 8টা ম্যাচ মোর দ্যান 50% ম্যাচে মলিনা তিনি ক্লিন সিট রাখতে সক্ষম হয়েছেন তার ডিফেন্স লাইন দিয়ে, তার স্ট্র্যাটেজি দিয়ে, তার টেকনিক্স দিয়ে, ভিজাল কাইতের পারফরমেন্স দিয়ে, এবং লিস্ট গোল কনসিড করেছে মোহনবাগান। 13টা টিমের মধ্যে মাত্র 13টা গোল কনসিড করেছে। তো সেটা কোথাও ডিফেন্সকে ভীষণভাবে শক্ত করে রেখেছে এবং সলিড করে রেখেছে। এটা কোথাও জামশেদপুরের জন্য টাফ হবে যে এই ডিফেন্সটাকে ভেঙে গোল করা বা মোহনবাগানকে হারানো। তো মোহনবাগানের ক্ষেত্রে কালকের ম্যাচটা খুব ভাইটাল, জামশেদপুরের ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ভাইটাল। অ্যাওয়ে ম্যাচ থেকে যদি মোহনবাগান 1 পয়েন্টও আনতে পারে, আমি বলবো সেটা মোহনবাগানের জন্য যথেষ্ট ভালো, কারণ সেই ক্ষেত্রেও যে গ্যাপটা রয়েছে 15 ম্যাচে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপটা অলমোস্ট সেম থাকতে চলেছে, খুব ফারাক কিছু হবে না। এবং জামশেদপুরের সাথেও যে জামশেদপুরে যে গ্যাপটা খুব ক্লোজ করে দেবে এরকমও ব্যাপার না, কিন্তু যদি 3 পয়েন্ট আসে আমি তাহলে বলবো যে গ্যাপটা তৈরি হবে সেই গ্যাপটা কিন্তু হিউজ। মানে 27 পয়েন্টের সাথে মোহনবাগান যদি 38 পয়েন্ট তুলতে পারে তাহলে 11 পয়েন্টের যে গ্যাপ হয়ে যাবে, 11-12 পয়েন্ট করে যে গ্যাপটা হয়ে যাবে সেটা কিন্তু হিউজ। সেটা বাকি টিমগুলোকে কাভার করতে গেলে তাদেরকে অপেক্ষা করে থাকতে হবে যে মোহনবাগানকে পরপর 3-4টে ম্যাচ হেরে যেতে হবে, সেটা কোয়াইট ইম্পসিবল ব্যাপার। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ম্যাচটা বেস্ট। এবং কালকের যদি স্টার্টিং 11 একটা প্রেডিক্ট করি তাহলে অবশ্যই খুব স্ট্যাটিক ওয়েতে আপাতত মলিনার চিন্তাভাবনা চলছে, যেটা হয়তো আমাদের অনেকের সাথে খুব ইজিলি মিলে যাচ্ছে। গোলে ভিসেল কাইত, 4 ব্যাক সিস্টেমে আশিস রায়, আলবার্তো রড্রিগেজ, টম আলড্রেড, শুভাশিস বোস, এটা ব্যাকলাইন হতে যাচ্ছে। যদি ডিফেন্সিভ মিডফিল্ডের দিকে দেখি তাহলে অবশ্যই সেখানে আপুইয়ার রয়েছে, এবার আপুইয়ার পার্টনার কে হবে, দ্যাটস আ ভেরি বিগ কোয়েশ্চেন। তো অনেকে হয়তো চাইছে যে থাপা শুরু থেকে খেলুক, থাপা ফিট রয়েছে, সব দিক থেকে প্রবলেম কিচ্ছু নেই, তো থাপায় হয়তো কালকের ম্যাচটা স্টার্ট করতে পারে যেহেতু এত ভাইটাল একটা ম্যাচ। এবার প্রশ্ন হচ্ছে নাম্বার 10 রোলে কালকে কি হবে। এই জায়গাটাতে আমার মনে হয় যে গ্রেগ স্টুয়ার্টকে ভীষণভাবে দরকার, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হবে। গ্রেগ স্টুয়ার্টের উত্থান, তার পরিচিতি ইন্ডিয়ান ফুটবলে, সেটা কিন্তু সবটাই জামশেদপুরের জার্সিতে। তো সেখানে জামশেদপুরের মাঠে জামশেদপুরের বিরুদ্ধে গ্রেগ স্টুয়ার্ট কুড বি দ্য বেস্ট অপশন ইন দ্যাট পজিশন, নাম্বার 10 রোলটাতে। এবং দুটো উইংয়ের লিস্টান অ্যান্ড মানভির যে পারফরমেন্সটা দিচ্ছে সেটা কালকে দিতে পারলে বাকিটা কেল্লাফতে হয়ে যাবে। এবং সেন্টার ফরওয়ার্ডে অবশ্যই জেমি ম্যাকলারেন, এবং সেই ক্ষেত্রে দুজন অস্ট্রেলিয়ান ফরওয়ার্ডকে আমরা হয়তো বেঞ্চ থেকে স্টার্ট করতে দেখতে পারি। বাকি সেইভাবে ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে খুব বড় কোনো অপশনস হয়তো কোচের হাতে থাকবে না, সূর্যবংশী বা দীপক টাংরি এই প্লেয়াররা থাকছে। তো দেখা যাক কালকের ম্যাচটা থেকে 3 পয়েন্টের আশা অবশ্যই মলিনা বা মোহনবাগান ফ্যান্সরা করবে, কিন্তু খালিদ জামিলের প্ল্যানিংয়ে কী রয়েছে এটাও একটা বড় ব্যাপার। কারণ খালিদ জামিল তো শুধুমাত্র ফুটবল বা টেকনিকের দিকটা দেখেন না, তিনি আরেকটা দিক দেখেন। কোন দিকটা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।